পাকিস্তান, বাংলাদেশ, চীন, তুরস্ক এই 4 দেশ এখন ভারতের রাডারে। ভারত এবার কাউকে ছাড়বে না। পাকিস্তানে IMF এর টাকা দিয়ে প্ল্যান করছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ। তুরস্ক, যাকে ভারত বিপদের সময় সাহায্য করেছিল, সেই এখন ভারতের ক্ষতি চাইছে। আর বাংলাদেশ, ওরা বলছে ভারত অভ্যন্তরীণ রাজনীতিতে নাকি হস্তক্ষেপ করছে। এই সব মিলে ভারতের বিরুদ্ধে তৈরি হচ্ছে একটা গোপন ষড়যন্ত্র। কিন্তু ভারত কি চুপ করে বসে থাকবে? না, ভারত এবার চুপ নয়, গর্জে উঠবে। এদিকে বাংলার রাজনীতিও যেন যুদ্ধক্ষেত্রে। বিক্ষোভকারী, চাকরি হারানো যুবক যুবতীরা এখন রাস্তায়। তাদের প্রশ্ন, অন্যের পাপের দায় আমরা নেব কেন? আর সোজা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মমতাকে, আপনি যদি এতই সৎ তাহলে আপনি নিজে পরীক্ষা দিন। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া মহার্ঘ ভাতা 25% বৃদ্ধি হবার পর শুভেন্দু অধিকারী কটাক্ষ ছুড়েছেন, এই ভাতা দিতে গিয়েই মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। বাংলা এখন শুধু রাজনৈতিক বিস্ফোরণের মুখে নয়, এখন বাংলা চাইছে বদল। বিজেপি বলছে বাংলা চাইছে শক্তিশালী নেতৃত্ব। এদিকে ফের কাশ্মীর ইস্যুতে চীনকে টেনে এনেছে পাকিস্তান। পিওকে বাঁচাতে চীনের কাঁধে বন্দুক রাখছে শাহবাজের সরকার। তবে ভারত জানে, পিওকেই হোক কিংবা বালুচিস্তান, একবার সিদ্ধান্ত নিলে ভারত নিজের হাতে ফাইল নয়, সরাসরি ফাইট শুরু করে। এই যুদ্ধ এখন শুধু সীমান্তে নয়, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সবখানেই ভারত নামছে পূর্ণ শক্তিতে। আর তার ইঙ্গিত স্পষ্ট। রাজনাথ সিং এর স্পষ্ট বার্তা, IMF এর টাকা নিয়ে পাকিস্তান চালাবে যুদ্ধ, আমরা দেখে নেব। তবে প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত ভারতের এই বদলা দেখতে? আপনি কি বিশ্বাস করেন ভারত কাউকে ছেড়ে কথা বলে না? তাহলে এখনই লাইক দিন, শেয়ার করুন আর জয় হিন্দ কমেন্ট করুন। কারণ এই যুদ্ধে শুধু সেনা নয়, প্রতিটা ভারতীয় যোদ্ধা। আপনার একটা লাইক, একটা শেয়ার আর একটা জয় হিন্দ কমেন্ট আরও হাজারো ভারতীয়কে জাগিয়ে তুলতে পারে। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুকেও ফলো করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন পাওয়ার জন্য। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, পিওকে বাঁচাতে পাকিস্তান বড় বাজি ধরল, কাশ্মীর বিবাদে ঢুকিয়ে দিল চীনকে। তো পাকিস্তান অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকে নিয়ে ভারতের দাবির মধ্যে পাকিস্তান চীনকে কাশ্মীর বিরোধে প্রবেশের অনুমতি দিয়েছে। পাকিস্তান বলেছে যে কেবল ভারত এবং পাকিস্তানই নয়, চীনও কাশ্মীরের বিরোধের একটি পক্ষ। এই প্রথমবারের মতো পাকিস্তান পুরো বিরোধে চীনের সাহায্য নিয়েছে। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী বলেন, কাশ্মীর বিরোধে চীনও একটি পক্ষ। প্রশ্ন উঠছে যে চৌধুরী কেন এই বিবৃতি দিলেন? ভারত পিওকে খালি করার দাবি জানাচ্ছে। পেহেলগাম সন্ত্রাসী হামলার পর যে উত্তেজনা দেখা দিয়েছে, তারপর থেকেই ভারত পাকিস্তানকে অবিলম্বে পাকিস্তান অধিকৃত কাশ্মীর খালি করার দাবি জানিয়ে আসছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় বলেছেন যে এখন কেবল পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে। প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশ মন্ত্রীও পাকিস্তানকে পিওকে খালি করতে বলেছেন। প্রথমবারের মতো ভারত পাকিস্তানের ওপর এত চাপ সৃষ্টি করছে। প্রশ্ন উঠছে যে এখন পর্যন্ত পাক অধিকৃত কাশ্মীরের বিষয়টি ভারত এবং পাকিস্তানের মধ্যে ছিল। এমন পরিস্থিতিতে 73 বছর পর পাকিস্তান কেন চীনকে সেখানে প্রবেশের অনুমতি দিল? পাকিস্তানের এই পদক্ষেপের পিছনে দুটি বড় কারণ রয়েছে। এক হচ্ছে, এই লড়াইকে শক্তিশালী করার জন্য পাকিস্তান সরকার চীনের সাহায্য নিচ্ছে। চীন পাকিস্তানের সবচেয়ে বড় বন্ধু। সাম্প্রতিক বিরোধে চীন প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করেছে। শুধু তাই নয়, গত 5 বছরে পাকিস্তান যত অস্ত্র কিনেছে তার 81% চীনা। পাকিস্তানে বর্তমানে শুধুমাত্র চীনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। এমন পরিস্থিতিতে এই সহযোগিতা আরও জোরদার করার জন্য পাকিস্তান কাশ্মীর বিরোধে চীনকে টেনে এনেছে। 2 হচ্ছে, চীন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিনিয়োগ করেছে। এই বিনিয়োগের মূল্য প্রায় $300 মিলিয়ন। এমন পরিস্থিতিতে ভারত যদি এখানে কোনো পদক্ষেপ নেয় তবে তা সরাসরি চীনের ক্ষতি করবে। চীনের প্রবেশের অনুমতি দেওয়ার এটিও একটি কারণ। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, বিপদের সময় বারবার সাহায্য করেছে ভারত, সেই তুরস্কই এখন ভারতের ক্ষতি চাইছে। তো একবার নয়, বিপদের সময় বারবার এই দেশের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। বন্ধু ভেবে বিপর্যয় মোকাবিলা, মেডিকেল ছাড়াও দিয়েছে আর্থিক সাহায্য। অথচ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সেই ভারতেরই ক্ষতি চাইল তুরস্ক। অপারেশন সিঁদুরের পর ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানকে সমর্থন করেছে তুরস্ক। পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সামরিক অস্ত্র পাঠিয়েছে এদের দোকানের দেশ। প্রতিবেদন বলছে, যুদ্ধের সময় পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে অস্ত্র ব্যবহার করেছিল তার বেশিরভাগই চীন এবং তুরস্ক সরবরাহ করেছিল। এর মধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন, ট্যাঙ্কার, নৌবাহিনীর জাহাজ ছিল। তবে ভারত তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাস বলছে ভারতই সবসময় তুরস্ককে বিপদের সময় সাহায্য করেছে। দেখা যাক কোন পরিস্থিতিতে ভারত তুরস্ককে একজন প্রকৃত বন্ধুর মতো সাহায্য করেছে। ভূমিকম্পের সময় অপারেশন দোস্ত চালিয়েছিল ভারত। 2023 সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ভারত অপারেশন দোস্তের অধীনে তুরস্ককে অনেক সাহায্য করেছিল। দক্ষিণ পূর্ব তুরস্কে এবং মধ্য তুরস্কের আকিনজি থেকে 4 কিলোমিটার দূরে 12 ঘন্টার ব্যবধানে দুটি ভূমিকম্প হয়। তাদের তীব্রতা ছিল 7.8।
এই প্রাকৃতিক দুর্যোগের কারণে তুরস্ক অনেক প্রাণহানি এবং সম্পদের ক্ষতি হয়। সেই সময় ভারত চিকিৎসা এবং উদ্ধারকারী দল পাঠিয়ে তুরস্ককে সাহায্য করেছিল। সেই সময় ভারত 150 সদস্যের 3টি এনডিআরএফ দল, একটি মেডিকেল টিম, ত্রাণ সামগ্রী এবং স্নিপার ডগ পাঠিয়েছে। কিভাবে সাহায্য করেছে ভারত? এর ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে সাহায্য হয়েছে। এর পাশাপাশি আহতদের ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনীর তৈরি 30 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ভারতের 99 সদস্যের একটি মেডিকেল টিমের সঙ্গে প্রচুর ওষুধ, তাঁবু, কম্বল, খাদ্য সামগ্রীও পাঠিয়েছে। সেই সময় ভারতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সুনেও ভারতকে তুরস্কের প্রকৃত বন্ধু বলে অভিহিত করেছিলেন। তারপরের মারমারা ভূমিকম্পে পাশে দাঁড়িয়েছিল ভারত। এরপর করোনার সময়ে আর্থিক সাহায্য করা হয়েছে। ঠান্ডা যুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছে ভারত। প্রথম বিশ্বযুদ্ধের সময় হাত বাড়িয়েছে ভারত। বিশ্ব বাণিজ্য সংস্থায় সাহায্য করা হয়েছে। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে। অন্যের পাপের দায় আমরা নেব কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে পরীক্ষায় বসার আর্জি বিক্ষোভকারী চাকরিহারাদের। তো নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে আবারও উত্তাল বিকাশ ভবন। যোগ্য চাকরিহারাদের বিকাশ ভবন ঘেরাও অভিযান ছিল। সেখানেই পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায়। সেখানেই চাকরিহারারা মমতা বন্দ্যোপাধ্যায়কেও পরীক্ষায় বসতে হবে বলে স্পষ্ট দাবি জানিয়েছেন। যদিও এই দিন চাকরিহারারা প্রতিবাদীদের বিকাশ ভবনে ঢুকতে বাধা দেয় পুলিশ, কিন্তু গেট ভেঙে অনেকেই ভিতরে ঢুকে পড়েন। এই দিনে বিকাশ ভবনের বিক্ষোভ কর্মসূচি থেকে চাকরিহারারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন। তাদের কথাই, দ্বিতীয়বার আমরা পরীক্ষা দেব না। আমাদের যদি পরীক্ষা দিতে হয় তাহলে মুখ্যমন্ত্রী, সাংসদ সকলকেই পরীক্ষা দিতে হবে। তারা আরো বলেন, আমরা নেতা মন্ত্রীদের ঘুষ দিয়ে চাকরি পাইনি, কেন বারবার পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে? চাকরিহারারা আরো বলেছেন, আলোচনা না করেই ভিতর পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। তাদের আরো অভিযোগ রয়েছে, আমাদের না জানিয়েই রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। দীর্ঘ 7 বছর ধরে চাকরি করছি, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। চাকরি যাওয়ার জন্য দায়ী স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। আগে সবাই নির্বাচনে দাঁড়াক, তারপরে আমরা পরীক্ষার কথা ভাববো। আন্দোলনরত চাকরিহারাদের দাবি, ওএমআর সিটের মাধ্যমে যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে মামলার রিভিউ পিটিশন করুক রাজ্য সরকার। আমাদের ন্যায্য বিচার হোক, চোরেরা শাস্তি পাক, অন্যের পাপের দায়ী আমরা নেব কেন? এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে। নরম হচ্ছে সুর। ভারতের সঙ্গে শান্তি আলোচনার ইঙ্গিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। তো নিজের অবস্থান বদল করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আগের দিনই ভারতের বিরুদ্ধে রণংদেহী মূর্তিতে কথা বলেছিল। তার কয়েক ঘন্টা পার হতে না হতেই শুরু নরম হলো পাকিস্তানের। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, ভারতের সঙ্গে শান্তি নিয়ে আলোচনায় বসতে রাজি তিনি। অপারেশন সিঁদুরের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছিলেন, সেখানে নিরীহ মানুষের রক্ত ঝরেছে। এই রক্তের উপযুক্ত জবাব সময় হলেই ভারতকে দেবে পাকিস্তান। সেই দেশের সেনা এই জবাব দিতে প্রস্তুত এবং ভারতকে ওই হামলার মূল্য চোকাতে হবে বলেও জানিয়েছিলেন। কিন্তু বদলে গেল সেই পরিস্থিতি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবার বললেন, আমরা ভারতের সঙ্গে শান্তি স্থাপনের জন্য আলোচনায় বসতে রাজি। জানা গিয়েছে তিনি গিয়েছিলেন পাকিস্তানের পাঞ্জাব এলাকার কামরা এয়ারবেসে। ওই বিমান ঘাঁটিতে ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষে জড়িত অফিসার এবং সৈন্যদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এদিকে সিন্ধু নদ চুক্তির জল এবং অন্যান্য বিষয় পাকিস্তান কথা বলতে চাইলেও ভারত নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে, জানিয়ে দিয়েছে শুধুমাত্র জঙ্গি দমন নিয়েই পাকিস্তানের সঙ্গে কথা বলা হবে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত পাকিস্তানের সঙ্গে কথা বলতে ইচ্ছুক, তবে এই জন্য শর্তও থাকবে। পাকিস্তান জঙ্গিবাদ মোকাবিলা এবং তাদের দেশে জঙ্গি পরিকাঠামো বন্ধ করতে সম্মত হলেই কথা হবে। এছাড়া অন্য কোনো ইস্যু নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা হবে না বলে জানিয়েছেন তিনি। একই সাথে আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে। ভাতা দেওয়ার পর মমতা প্রাক্তন হয়ে যাবেন। সুপ্রিম কোর্টের ডিএর নির্দেশকে স্বাগত শুভেন্দুর। তো পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি নেতা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মচারীদের 25% মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের সমালোচনা করে দেউলিয়া বলেছেন এবং আরও বলেছেন যে ভাতা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। তিনি বলেছেন, আমি এই নির্দেশকে স্বাগত জানাই। আজ সুপ্রিম কোর্ট বলেছে যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। এই সরকার সম্পূর্ণ দেউলিয়া সরকার। আমি নিশ্চিত যে পেনশনভোগীদের বকেয়া সহ তাদের ডিএ দিতে হবে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। বিজেপি সরকার আসবে এবং কেন্দ্রীয় সরকারের সমান ডিএ সমস্ত সুযোগ সুবিধা দেবে। বেকার যুবক যুবতীদের চাকরিও দেবে। শুভেন্দু সংবাদ সংস্থা এনআই এর সঙ্গে কথা বলেন। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তীব্র সমালোচনা করেছেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর উঠে আসছে। আইএমএফ এর টাকায় সন্ত্রাস চালাবে পাকিস্তান, সিঁদুরের পিকচার আবি বাখে বলেই হুঙ্কার রাজনাথের। তো 23 মিনিটই যথেষ্ট ছিল। যতক্ষণে মানুষ পাথররাস করেন ততক্ষণে ভারতীয় বায়ুসেনা দেশের শত্রুদের শেষ করেছে। গুজরাটের ভুজ বায়ুসেনা ঘাঁটি থেকে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বলে ভারতীয় সেনার প্রশংসা করতেও দেখা যায় তাকে। এই দিন তিনি আরও বলেন, মোদী জামানায় প্রতিরক্ষা বিষয়ে ভারতের ভাবনা এবং কার্যক্ষমতার অনেক পরিবর্তন হয়েছে। এই ক্ষেত্রে আমরা ভগবান রামের আদর্শেই চলি। তবে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। এটা ট্রেলার ছিল, সঠিক সময় গোটা পিকচার দেখাবো। সম্প্রতি ভারতের হাজারবার বিরোধিতার পরে পাকিস্তানকে তাদের জন্য বরাদ্দ 700 কোটি মার্কিন ডলার ঋণ থেকে 100 কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে আইএমএফ বা
আন্তর্জাতিক অর্থ ভান্ডার ভুজের ভাষণ পর্ব থেকে সেই প্রসঙ্গও মুখ খোলেন প্রতিরক্ষা মন্ত্রী। তার দাবি, আইএমএফ পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে, কিন্তু আমি বিশ্বাস করি এই টাকাকে পাকিস্তান আবারও সন্ত্রাসবাদে মদত জোগাতেই ব্যবহার করবে। তাই এই রকম পরিস্থিতিতে কোনোভাবেই ওদের কোনো রকম আর্থিক সহায়তা করা উচিত নয়। আমরা চাই আইএমএফ যেন পাকিস্তানের হাতে টাকা তুলে দেওয়ার আগে একবার পুনর্বিচার করে। ভারত আইএমএফকে যে সহায়তা করে সেই টাকাই ঘুরপথে সন্ত্রাসবাদে মদত দিতে ব্যবহার হোক তা কখনোই গ্রহণযোগ্য নয়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আজ আপনারা দেখলেন পাকিস্তান হোক, তুরস্ক হোক কিংবা চীন, সবাই মিলে ভারতের বিরুদ্ধে একটা অশুভ আঘাত করছে। কিন্তু ভুলে যাবেন না, ভারত কারো দোয়াই নয়, নিজের শক্তিতে দাঁড়িয়ে আছে। শাহবাজ শরীফ আজ মুখে বলছে শান্তি, আর ভেতরে চালাচ্ছে ষড়যন্ত্র। তুরস্ক যে ভারতকে বিপদে পাশে পেয়েছিল, আজ সেই তুরস্কই ভারতকে কূটনৈতিকভাবে আঘাত করছে। আর বাংলাদেশ, সেখানকার কিছু নেতা সরাসরি অভিযোগ তুলছে ভারত অভ্যন্তরীণ হস্তক্ষেপ করছে। কিন্তু এবার দিল্লি চুপ নয়, দিল্লি এবার ধ্বংসের ফর্মুলা হাতে রেখেছে। রাজনাথ সিং এর হুঁশিয়ারি, কাশ্মীরে না পেলে যুদ্ধ চলবেই। আর পাকিস্তান এখন মাথা নত করে ভারতের কাছে সিন্ধু জল চুক্তির অনুরোধ পাঠাচ্ছে। এই তো ভারতের আসল ক্ষমতা। পৃথিবী এখন জানে ভারত কখন কাকে ধ্বংস করে দিতে পারে। তবে প্রশ্ন এখন আপনাদের কাছে, আপনি কি বিশ্বাস করেন ভারত চিরকাল জেগে থাকবে? আপনি কি চান গোটা পৃথিবী জানুক ভারত কাউকে ভয় পায় না? তাহলে এখনই লাইক দিন, কমেন্টে লিখুন ভারতে একা হাজারে ভারী। আর টেক্সারিং অনলাইনকে সাবস্ক্রাইব করে আমাদের যুদ্ধে সামিল হন। জয় হিন্দ, জয় ভারত। আমরা আবার আসছি আরো ভয়ঙ্কর, আরো এরকম গোপন তথ্য নিয়ে। ভিডিওটা মিস করবেন না।